ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বাংলাদেশের আবাসন খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেক্টর এবং এই আবাসন খাতের উপরে কিন্তু অন্য শতাধিক সেক্টর ডিপেন্ড করে। আপনার স্টিল, সিমেন্ট, রড এবং প্রচুর কর্মসংস্থান হয় এই সেক্টরে। কিন্তু আমাদের আজকে লিড নিউজ যেটি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আবাসন খাতের অবস্থা খুব একটা ভালো নেই এবং এই সেক্টরটা অনেকটা ডুবে যাওয়ার মতো অবস্থা। বিস্তারিত আমাদের প্রতিবেদনে আছে এবং সেটা তুলে ধরেছেন আমাদের সিনিয়র রিপোর্টার রেজাউল করিম। আমরা আজকে তার কাছ থেকে বিস্তারিত জানবো। রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে আজকে স্টোরি যে আবাসন খাত আসলে অনেকটা ডুবতে বসেছে, এটা আসলে বর্তমান পরিস্থিতিটা কেমন? আপনার কেন মনে হলো যে এটা খুবই খারাপ অবস্থা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন নিশ্চয়ই 2020 সালে কোভিড মহামারী শুরুর পর থেকেই বিশ্বের সব দেশেই সব ইয়েতেই বিভিন্ন সেক্টর, সব সেক্টরে মোটামুটি একটা ইফেক্টেড হয়। তার মধ্যে অন্যতম একটা সেক্টর আবাসন সেক্টর, যেখানে আপনার নির্মাণ সামগ্রীগুলোর কাঁচামাল বিদেশ থেকে রপ্তানিতে আমদানিতে ঝামেলা হচ্ছিল। সেখান থেকে মূলত ক্রাইসিসটা শুরু। এরপর আবার আসি ইউক্রেন যুদ্ধ, সেই ক্রাইসিসটাকে আরও একটু ঘনীভূত করে। এরপর আবার মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছে, এটা সেই সমস্যাটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে, যার ইফেক্টটা আবাসন খাতে খুব বড় সড়োভাবে পড়েছে। যার ফলে আমরা বলতেছি এখন আবাসন খাত একটা কঠিন সমস্যার সংকটের মুখে আছে। এর মধ্যে আবার নতুন বাজেটে সরকার, আপনার আবাসন খাত বলতে যেটা বুঝি নগরায়নের যে অ্যাপার্টমেন্টগুলো নির্মাণ হয় সেগুলো কেনা বেচার যে ব্যবসাটা, এটাই মূলত আমরা মানে একটা বড় দিক হিসেবে ধরে আবাসন সেক্টরের। আরও অনেক বিষয় আছে এখানে। তো এখানে নতুন করে গেইন ট্যাক্স 15% বসানো হয়েছে। আবার নির্মাণ সামগ্রীর যে র মেটেরিয়াল যেগুলো আমদানি করা হবে তার উপর 10% শুল্ক নির্ধারণ করেছে। যার ফলে সব মিলিয়ে এখন আবাসন খাত একটা টালমাটাল অবস্থার মধ্যে আছে। এখানে যারা বিনিয়োগ করবে, যারা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট কিনবে, প্লট কিনবে, তারাও সমস্যার সম্মুখীন, এবং যারা এগুলো বিজনেস করে তারাও সম্মুখীন। মানে কস্ট অনেক বেড়ে গেছে, কস্ট অনেক বেড়ে গেছে এগুলোতে। আচ্ছা, আপনি যেটা বলছেন যে আবাসন খাতে কস্ট বাড়ছে, আবার অন্যদিকে যে হলো যে বাংলাদেশে যে একটা অ্যাপার্টমেন্টের যে দাম, আসলে উচ্চ মধ্যবিত্তরাও কিন্তু তাদের বৈধ ইনকাম দিয়ে সেটা কিনতে পারে না। আমরা দেখলাম যে বাজেটে আবাসন খাতের ব্যবসায়ীরা কালো টাকা এই সেক্টরে বিনিয়োগের সুযোগ চেয়েছিল, সেটা তো হয়নি। তো এটারও কি ইম্প্যাক্ট আছে? সুযোগটা রয়েছে, কিন্তু সুযোগটা অবাধ দেওয়া হয়নি। আগের সুযোগটা ছিল অবাধ, যে কালো টাকায় বিনিয়োগ করলে আপনার কোনো প্রশ্ন তোলা যাবে না, কিন্তু ওই পথটা বন্ধ করেছে। আপনি নিশ্চয় জানেন যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, ভালো ভালো অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট যেগুলো কেনা বেচা হয়, এগুলো বেশিরভাগই আপনার পলিটিশিয়ানরা, বিজনেসম্যানরা, আমলারা কিনে থাকে। তো এখন তো যদি এই সুযোগটা না থাকে, আমরা আমাদের বাংলাদেশের বাস্তবতা সবাই বুঝি, সবাই জানি, যার ফলে এখন বিনিয়োগের আগ্রহটা অনেকে কমে গেছে। যেহেতু আমি বিনিয়োগ করলে সেখানে যে কোনো সময় আমি ধরা খেতে পারি, ওটা একটা ইম্প্যাক্ট পড়েছে আবাসন খাতে। আচ্ছা, এটাও কি একটা কারণ হতে পারে যে আমরা জানি যে আমাদের দেশে তো যারা ক্ষমতায় থাকে তারা নানানভাবে অনেক পয়সা করে মালিক হয় এবং তারাই যে বড় বড় প্লট, ফ্ল্যাট এগুলি তারা কিনে থাকে। তো দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ফলে পয়সাওয়ালা লোকজন এখন তো তারা তো দেশে নেই, তারা দেশের বাইরে চলে গেছে, বা কেউ দেশে পলাতক থাকলেও সে তার টাকা তো এখন এই ফ্ল্যাট কেনার কাজে ব্যয় করবে না। তো এটাও কি একটা কারণ হতে পারে? এটা একটা, আমরা গত 2024 সালের শেষ দিকে একটা নিউজ করেছি, সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে আবাসন খাতের অনেক লাক্সারি অ্যাপার্টমেন্ট, অনেক প্লট কেনার পরে এগুলো তো বেশিরভাগ কেনাকাটা কিছু কোম্পানি ছাড়া বেশিরভাগ কোম্পানির অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট এগুলো কিস্তির মাধ্যমে সেল করা হয়। তো দেখা যায় ওই সময় আমরা হিউজ একটা অ্যামাউন্ট পেয়েছি, যেখানে অনেক পলিটিশিয়ান বিনিয়োগ করছে কিন্তু পলাতক, পরে তাদের ওই যে ক্রয় মানে বাকি কিস্তি আর দেয় না, এবং তাদের ওই ক্রয় যে চুক্তি ছিল ওটা বাতিল করেছে। এরকম অনেক ঘটনা আছে এবং এখনও ঘটতেছে এরকম। মানে আপনি ওটা একটা বিষয়, এছাড়াও আপনার এই যে ইনফ্লেশন একটা বিষয় আছে। আবার ধরেন এই যে বাজেটের একটা ইম্প্যাক্ট পড়বে, এদিকে আপনার বিশ্ব পরিস্থিতির বাস্তবতার শিকার হচ্ছে এই খাতটা। এখানে ওই রাজনীতিবিদদের বাইরেও অনেকেই ধরেন অ্যাপার্টমেন্ট কিনছে, কিন্তু এই অ্যাপার্টমেন্ট কেনার পরে এটার রেজিস্ট্রেশন খরচটা বেড়ে যাবে।
এবং ম্যাটেরিয়াল কস্ট বাড়ার কারণে অনেক ক্ষেত্রে আবাসন ব্যবসায়ীরা সেখানে অতিরিক্ত টাকা ডিমান্ড করছে, যার ফলে এই একটা বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেছেন যে তার কোম্পানিরই গত 1.5-2 বছরে অলমোস্ট 25% কন্ট্রাক্ট যেগুলো বিক্রয় কন্ট্রাক্ট হয়েছিল তারা কিস্তু দিয়েছে, সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। তো এরকম বেশিরভাগ আবাসন ব্যবসায়ীদের বিজনেসম্যানের ক্ষেত্রেই এরকম হয়েছে। আচ্ছা, তাহলে আপনি যদি একটু স্ট্যাটিস্টিক্স দিয়ে আমাদেরকে একটু বুঝাইতে পারতেন যে অন্য বছরের তুলনায় এবছরে আসলে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বিক্রি কতটা কমে গেছে। এখানে আবাসন ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি এবং যারা কিছু আবাসন প্রকল্পে অ্যাপার্টমেন্ট কিনেছে তাদের সঙ্গে কথা বলেছি। তো এখানে আবাসন ব্যবসায়ীরা তারা গড় পড়তে বলেছেন তাদের বিজনেস একদম তলানিতে ঠেকেছে। আর আমরা এখান থেকে একটা ডেটা সংযোজন করতে পেরেছি, সেটা হলো এই অ্যাপার্টমেন্টগুলো কেনার পরে হস্তান্তর দলিল যেটা হয়, আমরা ওটা একটা পরিসংখ্যান নিয়ে এসেছি যেটা দেখা যায় গত বছরের জুন পর্যন্ত যে পরিমাণ অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট ক্রয় চুক্তি হস্তান্তর হয়েছে তার অর্ধেকেরও কম হয়েছে গত মে মাস পর্যন্ত। আচ্ছা, এছাড়াও ধরেন যেমন আমি একটা আবাসন কোম্পানির একই জায়গায় দুটো প্রকল্প করেছে, আর প্রায় 24 সালের শুরু থেকে করেছে। ওইখানে 48টা অ্যাপার্টমেন্ট আছে, এ পর্যন্ত 26টা অ্যাপার্টমেন্ট তাদের সেল হয়েছে, আর বাকি অ্যাপার্টমেন্টগুলো এখনও পরিত্যক্ত অবস্থায় আছে, তারা কাস্টমার কাছে। এবং তারা এখন বলতেছে আমাদের যে ইনভেস্টমেন্ট এটা উঠাতে পারলেও তারা এই প্রকল্প তারা সম্পূর্ণ সেল করে দিবে, কিন্তু সেটি হয়ে উঠছে না, এটা ডিফিকাল্ট হয়ে পড়ছে তাদের জন্য। আচ্ছা, তাহলে এই যে একটা সংকট বা একটা ক্রাইসিসের মধ্যে এই রিয়েল এস্টেট সেক্টর পড়লো, তো এখান থেকে বের হওয়ার উপায় কি? ব্যবসায়ীরা কি বলছেন, বা সরকারের কি আর কোনো কিছু করার আছে এখানে? এখানে ব্যবসায়ীদের ডিমান্ড যেটা সেটা হলো যে যখন ক্রাইসিসটা শুরু হলো ওই কোভিডের সময় একটা প্রণোদনা পেয়েছিল, কিন্তু এই অল্প প্রণোদনা অল্প কিছু সময়ের জন্য, এবং তাদের জন্য ব্যাংক লোনটাও ইজি হয় না। তাই এখানে যদি গভর্নমেন্ট তাদের জন্য প্রণোদনা ব্যবস্থা করে, তাদের ব্যবসা সহজ করার জন্য কিছু ব্যবস্থা নেই, হাউজিং সেক্টরকে একটা ভালো পৃথক নজর দেয়, এদিকে আবার আবাসন ব্যবসায়ীদের তারা স্পষ্ট বলে আসছে বিভিন্ন সময় যে কালো টাকা এখানে বিনিয়োগের সুযোগ করে দেওয়া, তাহলে এই আবাসন খাতটা বেঁচে উঠবে। তখন তাদের লজিক এরকম যে আবাসন এই নির্মাণ খাতে অলমোস্ট 40 লাখ শ্রমিক তারা কাজ করে জীবিকা নির্বাহ করে, আবার অলমোস্ট আপনার 200 অ্যালাইন সেক্টর আছে যেগুলো আপনার সরাসরি বা ইনডিরেক্টলি এই আবাসনের সঙ্গে জড়িত। তো তারা এই জন্য দাবি জানাচ্ছে যে কালো টাকা সাদা করার একটা সুযোগ এখানে দেওয়া হোক। আর একটা বিষয় যে নতুন বাজেটে আমাদের ফ্ল্যাটের ওপর 15% গেইন ট্যাক্স আরোপ করছে, এবং নির্মাণ সামগ্রীর র মেটেরিয়ালের ওপর 10% ডিউটি আরোপ করছে। ব্যবসায়ীরা বরাবরই বলে আসছে এটা উঠে না হোক। না, এই যে এখন ধরেন যে গেইন ট্যাক্স যেটা ইম্পোজ করছে, এটা তো আসলে আপনি আজকে একটা ফ্ল্যাট কিনলেন 1 কোটি টাকা দিয়ে, আপনি 20 বছর পরে আপনি বা আপনার সন্তান যখন এই ফ্ল্যাটটা বিক্রি করবে 1.5 কোটি টাকায়, তাহলে সে 50 লাখ টাকা প্রফিট করলো, মানে ক্রয় মূল্যের চেয়ে 50 লাখ টাকা বেশি দামে বেচলো, এই 50 লাখের উপরে ট্যাক্স দিতে হবে। সেটা তো পরে যখন বিক্রি করবে তখন তো এটার ইম্প্যাক্ট এখনই কেন আসলে? না, এটা দীর্ঘমেয়াদী একটা ইম্প্যাক্ট করবে। এটা শুধু আপনার ওই 50 লাখ টাকার যে মুনাফাকর বন্ধের ট্যাক্সটা এরকম না, এরকম বিষয়টা। তার সঙ্গে আরেকটা বিষয় যুক্ত হবে, আপনার যে অ্যাপার্টমেন্ট নির্মাণ হওয়ার পর ভূমি মালিক যে অ্যাপার্টমেন্ট ভাগে পাচ্ছে, ওই যে সাইনিং মানি পাচ্ছে, ওখানেও গেইন ট্যাক্স দিতে হচ্ছে। আবার যে অ্যাপার্টমেন্ট ভাগ পাচ্ছে ওই মালিক বা জমি মালিক, সেখানেও গেইন ট্যাক্স ওখানে কার্যকর হবে, যার ফলে সমস্যাটা মোটামুটি শুরু থেকে যাবে। আর ব্যবসায়ীরা আরও একটা বিষয় বলছেন, আবাসন ব্যবসায়ীরা গভর্নমেন্ট যে ড্যাপ করেছেন ডিটেল এরিয়া প্ল্যান, ওইখানে ঢাকা শহরের বাস্তবতা অনুযায়ী সায়েন্টিফিক ওয়ে তারা ড্যাপ করেছে। এখানে ফ্লোর রেশিও, পাশের স্পেস, হাইট অনেক ক্ষেত্রে কমানো হয়েছে, যার ফলে আবাসন ব্যবসায়ীরা কিন্তু খুব সহজে কোনো প্রকল্প নিতে পারতেছে না। তখন একটা জায়গা তারা নির্ধারণ করলে সেখানে অনেক অংশ ছাড়তে হবে, তার হাইট কমে আসবে, ফ্লোর কম হবে, যার ফলে তাদের দেখতেছে তারা বিনিয়োগ করলে অনেক খরচ বেশি হবে, এবং এত টাকায় কাস্টমাররা সাধারণত অ্যাপার্টমেন্ট কিনবে না। এটা একটা সমস্যা আবাসন সেক্টরে। হ্যাঁ, এমনিতে বাংলাদেশে আসলে তো ফ্ল্যাটের দাম আমরা যেটা শুনি যে গুলশানের ফ্ল্যাটের দাম নিউ ইয়র্ক সিটি শহরের ফ্ল্যাটের দামের চেয়েও বেশি, এবং আমাদের দেশের মানুষের তো আয় কমে, এত আয় দিয়ে কেনা সম্ভব না। তো থ্যাংক ইউ আপনাকে, আপনি অনেক
সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। প্রিয় দর্শক, আমরা রেজার কাছ থেকে বিস্তারিত জানলাম আমাদের আবাসন খাতের কী সমস্যা আছে, এবং রেজা যেটা বলছিলেন যে এই সেক্টরের উপরে, আবাসনের উপরে কিন্তু প্রায় 200 এলান ইন্ডাস্ট্রি, ধরেন যে আপনার ফার্নিচার, যারা ফার্নিচার বানায়, যারা রং লাগায়, বা হচ্ছে তার কাটা, নাট বল্টু, অনেক কিছু লাগে একটা একটা বিল্ডিং কমপ্লিট করতে। তো আবাসন খাত যদি দুর্বল হয়ে পড়ে, সাথে সাথে ওই ইন্ডাস্ট্রিগুলি হচ্ছে দুর্বল হয়ে পড়বে, যেটা অর্থনীতিতে বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। আশা করছি যে আমাদের সরকারের নীতি নির্ধারক বা ব্যবসায়ীরা নিশ্চয়ই এখান থেকে একটা কীভাবে বের হয়ে আসা যায় সেরকম চিন্তা করবে। আমাদের খুব ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।